দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য রক্ষা কবচ দ্বিতীয় পর্ব। গল্পের লেখিকা শ্রীমতী শেলী ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে চয়ন, দীপম, সুব্রতবাবু, শ্রীমতী সাথী এবং তমাল। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। মহেন্দ্রবাবুর সেই অদ্ভুত যন্ত্রটির ব্যাপারে সব কিছুই রাজদীপকে বিস্তারিত জানান মহেন্দ্রবাবু। এই যন্ত্রটি তৈরি করেছিলেন মহেন্দ্রবাবুর ঠাকুরদা। এই যন্ত্রটির গুণ সম্পর্কে বলতে গেলে বলতে হয় তাদের বংশের ভালো এবং খারাপ সবটাই নির্ভর করে এই যন্ত্রটির ওপর। এমনটাই বলে গিয়েছিলেন তাঁর ঠাকুরদা। যন্ত্রটি রক্ষণাবেক্ষণের ব্যাপারেও তিনি বলে গিয়েছিলেন, যদি যন্ত্রটির কোনো গঠনগত পরিবর্তন ঘটে তাহলে বংশের ওপর এর খারাপ প্রভাব পড়বে। কিন্তু এই যন্ত্রটি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে রাখার পরেও বাড়ির দুই ব্যক্তির কিছু অযৌক্তিক পরিবর্তন লক্ষ্য করা যায়। মহেন্দ্রবাবুর ঠাকুরদা তাকে স্বপ্নের মধ্যে কিছু ইঙ্গিত দিতে চেয়েছিলেন এই সমস্যা সমাধানের জন্য। এই সব ব্যাখ্যাই মহেন্দ্রবাবুর মুখে শুনছিল রাজদীপ এবং সোনাই। হঠাৎই সিঁড়ির সামনে কারোর অস্তিত্ব টের পেয়ে জোরে হাঁক দেয় মহেন্দ্রবাবু। এরপর ঘটনার আকস্মিকতায় রাজদা আর আমিও একই সঙ্গে ফিরে চাইলাম মহেন্দ্রবাবুর দৃষ্টিকে অনুসরণ করে। দেখলাম মাঠ সিঁড়ির দিকে দাঁড়িয়ে আছে হারু কাকা। চোখে মুখে একটা কাঁচুমাচু ভাব প্রকাশ পাচ্ছিল। মহেন্দ্রবাবুর প্রশ্নে বেশ থতমত খেয়েই হারু কাকা বলে উঠল, আইগে কর্তা, আপনি কথা কইছিলেন তাই জিজ্ঞেস করি নাই। কি জানতে চাস বল? ইতস্ততভাবে প্রশ্ন করল হারু কাকা। ওই ওরা আজ দুপুরে এইখানেই চারটি খেয়ে যাবেন তো? কথাটা শুনেই রাজদা ব্যস্ত হয়ে আপত্তি জুড়ে দিল। আরে না না, তা হয় নাকি? কিন্তু সেসবকে পাত্তা না দিয়েই মহেন্দ্রবাবু জোরের সঙ্গে জানালেন, আরে সেটা কি আর বলবার অপেক্ষা রাখে? মনিবের সোজা সাপটা উত্তর পেয়ে ঘাড় নেড়ে তারপর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে নেমে গেল হারু কাকা। রাজদাকে লক্ষ্য করে মহেন্দ্রবাবু সস্নেহে বলে উঠলেন, তোমায় আজ ঠাকুরদার কিছু ডায়েরিও দেখাবো। সেসব না দেখলে তুমি ব্যাপারখানা পুরো বুঝে উঠতেই পারবে না। আর এসব দেখতে দেখতে বেলা কাবার হয়ে যাবে। এতক্ষণ কি আমি অতিথিকে অভুক্ত রাখবো নাকি? আর তাছাড়া আজ না হয় মক্কেলের বাড়িতেই পাত পেড়ে দুটি খেয়েই নিলে। রাজদা সলজ্জ কণ্ঠে বলল, না না, মক্কেল বলছেন কেন? আমি কি গোয়েন্দা নাকি? তা না হলেও আমার মন বলছে যে আমাদের লাহাবাড়ির এই যন্ত্রের জারি জুরির সঙ্গে আমার স্বপ্নগত যোগসূত্র তুমি সমাধান করতে পারবে। তাতে করে আমার বংশের বর্তমান আর ভবিষ্যৎ সমস্যার একটা পাকাপোক্ত সমাধানও পাওয়া যাবে। রাজদাকে একটু পর্যবেক্ষণ করে দেখলাম বেশ অন্যমনস্ক হয়ে কিছু একটা যেন ভাবছে। মহেন্দ্রবাবু তখন মাথা নেড়ে নিজের মনেই কি যেন বলে চলেছেন। এই দেখেছো, একটা ভুল করে ফেলেছি। ঠাকুরদার ঘরের চাবিটাই তো আনা হয়নি। বা তোমরা একটু অপেক্ষা করো, বুঝলে? আমি এক্ষুনি চাবিটা নিয়ে আসছি। এই বলে তিনি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। আমি একটু নিরিবিলি পেয়ে সাহস করে রাজদার গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি এই সাম্বালা কি? রাজদাকে দেখলাম পকেট থেকে নিজের স্মার্টফোনটা বের করে কী সব যেন ঘাঁটাঘাঁটি করছে। কিছুক্ষণ পরে বেশ অন্যমনস্কভাবেই উত্তরটা এলো, সেটাই তো দেখছিলাম। সাম্বালা কৈলাস মধ্যস্থ একটি কল্পিত নগর বলেই জানতাম।
কিন্তু এখন একটু ইন্টারনেট ঘেটে বুঝলাম যে ওই সোনা, নীলা, চুনি আর স্ফটিকের সঙ্গেও এই সাম্বালার একটা কিছু যোগসূত্র আছে। যেমন? দেখ, কৈলাস পর্বত নিয়ে বহু রকম আধ্যাত্মিকতা কেন্দ্রিক প্রচলিত গল্প আছে। যেমন কৈলাসকে বিভিন্ন ধর্মে মহান তীর্থ বলে মনে করা হয়। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ আর জৈন ধর্মের মানুষেরা এই মিথকে অন্ধবিশ্বাসী হয়েই মেনে চলে। হিমালয়ের উত্তর দিকে তিব্বতে অবস্থিত এই কৈলাস পর্বতকে হিন্দুরা পৃথিবীর কেন্দ্রস্থল বলে মনে করে। যেহেতু এর আকার অনেকটা শিবলিঙ্গের মতো, তাই হিন্দুরা মনে করেন যে এই পর্বতে 3 বা 13 পাক দিলে মানুষের সমস্ত পাপ নাকি নষ্ট হয়ে যায়। আর 108 বার প্রদক্ষিণ করতে পারলে তো জন্ম মৃত্যুর চক্র হতে মুক্ত হওয়া যায় নাকি। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষজন আবার মনে করেন যে এই পবিত্র পর্বতকে প্রদক্ষিণ করলে নির্বাণ লাভ করা যায়। জৈন ধর্মের আদিনাথ ঋষভদেব নাকি এই পর্বত প্রদক্ষিণ করেছিলেন। তা সেই বিশ্বাস থেকেই কি এই যন্ত্রটিকে প্রদক্ষিণ করতে বলা হয়েছে? আমারও সেটাই মনে হচ্ছে, বুঝলি। নেট থেকে আরও জানতে পারলাম যে পৌরাণিক তথ্য অনুসারে কৈলাস পর্বতের এক একটা দিকও এই স্ফটিক, রুবি, নীলা, সোনা ইত্যাদি দিয়ে তৈরি। তো সেই গঠনের ওপর ভিত্তি করেই কি এই পিরামিডের চারিদিকের ঢালে এই রকম রত্নের সংরক্ষণ করা হয়েছে? আপাতত তো সেরকমই কিছু মনে হচ্ছে। আর সাম্বালা? হিন্দুরা মনে করে যে সাম্বালা নামক একটা নগর রয়েছে কৈলাস পর্বতে। সেখানে সিদ্ধ যোগী পুরুষদের বসবাস। আর সেই সূত্রেই হঠাৎই সিঁড়িতে একজনের পায়ের আওয়াজ পেয়ে থেমে গেল রাজদা। আমিও সেই শব্দ অনুসরণ করে সিঁড়ির দিকে চেয়ে দেখলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেন্দ্রবাবুকে দেখলাম মাঝ সিঁড়ির বাঁক ঘুরে ওপরে উঠে আসছেন। আজকাল আমার সব কিছু আর মনেই রাখতে পারছি না। তার উপর বাড়ির লোক যদি অসুস্থ থাকে তাহলে মাথাটাও আর ঠিক থাকে না। চাবিটা তখন আসার সময় যে নিয়ে আসবো সেটাই ভুলে গেছিলাম। বাকি সিঁড়ির ধাপ উঠতে উঠতে বলছিলেন মহেন্দ্রবাবু। তারপর আমাদের দিকে এগিয়ে এসে হাতের চাবিটা দিয়ে ওনার ঠাকুরদার ঘরের তালাটা খুললেন। তালাটা খুলতেই দরজায় একটা আওয়াজ হলো। মহেন্দ্রবাবু তালা চাবি হাতে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। বাইরে থেকে উঁকি মেরে দেখলাম দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার ঘরটা। কেবলমাত্র ঘুলঘুলি দিয়ে আসা আলোর আলতো আলপনা বিপরীত দিকের দেওয়ালে একটা হালকা আলোর প্রতিফলন ঘটাচ্ছে। আর সেই রশ্মির রেখা বরাবর সূক্ষাতি সূক্ষ্ম ধুলোর কণা বায়ুতে পাক খেয়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবু ভেতরে ঢুকে চটজলদি পরপর দুটো জানলা খুলে দিলেন। এক নিমেষে ঘরটা যেন প্রাণ ফিরে পেল। এবার ভেতর থেকে উনি আমাদের ঘরে আসতে বললেন। মাঝারি সাইজের ঘরটাতে চোখে পড়ার মতো যেটা ছিল তা হলো একটা পেল্লাই কাঠের তৈরি বইয়ের আলমারি। আলমারির প্রতিটা তাকে কাঁচের কভার থাকায় ভেতরের জ্ঞান সমৃদ্ধ সংগ্রহ সহজেই চোখে পড়ছে। আমি চেয়ে দেখলাম রাজদা সম্মোহিত হয়ে এগিয়ে চলেছে সেই আলমারির দিকে, আর তার চোখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সেই জ্ঞান ভাণ্ডার জুড়ে। মহেন্দ্রবাবু তখন একটা পাশে টেবিল জাতীয় গঠনের ড্রয়ার থেকে দুটো ডায়েরি বের করে রাজদার সামনে ধরলেন। ডায়েরি দুটোকে এক নজরে দেখে বেশ পুরনো বলেই মনে হলো। দেখলাম ক্ষয়ে যাওয়া মলাটের ওপর লেখা আছে মিশর এবং আমি। তার নিচে একটা বড় সমান্তরাল রেখার শেষে লেখা রয়েছে উপেন্দ্র লাহা। বুঝলাম এই দুটোই মহেন্দ্রবাবুর ঠাকুরদার ডায়েরি। আমার মনে হচ্ছে এই দুটি ডায়েরি তোমার কাজে লাগবে। যদিও এর মধ্যে একটা ডায়েরির শেষের দিকটাতে অনেক লেখাই ইজিপশিয়ান ভাষাতে আছে। ওই কি যেন বলে একটা। আপনি বোধহয় হায়ারোগ্লিফিক্সের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, সে ওইটাই। এরপরে ওই ঘরে আমরা আরও বেশ কিছুক্ষণ থাকলাম। রাজদা মহেন্দ্রবাবুর অনুমতি নিয়ে আলমারির কিছু বই একটু ঘাঁটাঘাঁটি করল। মিশরীয় বইয়ের পাশাপাশি আরও বিভিন্ন দেশের বই ছিল, আর ছিল আধ্যাত্মিকতার উপর লেখা কিছু বই। রাজদাকে দেখলাম আনন্দে বেশ ডুবে গিয়েছিল বইয়ের সমাহারে।
আমি রাজদার কাছে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলাম, তা রাজদা, বলছি কেমন লাগছে? মনে তো হচ্ছে যেন একটা ছোটোখাটো ইন্টারন্যাশনাল লাইব্রেরিতে ঢুকে পড়েছি রে। ঠিক তখনই এক চাকরের ডাকে মহেন্দ্রবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে, আর সিঁড়ির কাছে গিয়ে কার সঙ্গে যেন কথা বলে আবার ফিরে এলেন কিছুক্ষণের মধ্যেই। এবারের ডাকটা হারু কাকা নয় বলেই মনে হলো আমার। আমি মনে মনে ভাবলাম, লাহাবাড়ির অবস্থা আগের মতো না হলেও এখনও 2-3 জন চাকর তো রয়েছেই। এত বড় বাড়ির রক্ষণাবেক্ষণ করতেও তো লোক লাগে। এই যে চলো, মধ্যাহ্ন ভোজের ডাক পড়েছে, পরে আবার এই বইয়ের আড়তে নিয়ে আসবো তোমায়। বলে রাজদার দিকে চেয়ে মুচকি হাসলেন লাহামশাই। আমরা ঘর থেকে বাইরে বের হতেই মহেন্দ্রবাবু দরজা বন্ধ করে আগের মতো তালা লাগিয়ে দিলেন। এরপর সকলে সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। তারপর ডান দিকে মোড় ঘুরতেই এলো ডাইনিং হল। সেখানে দেখলাম একটা টেবিলের ওপর খাওয়া দাওয়ার আয়োজন সাজানো রয়েছে। শাড়ি পরে একজন মাঝবয়সী ভদ্রমহিলা থালা বাটিগুলোকে ঠিক করে দিচ্ছিলেন। আমরা হাত মুখ ধুতে কল ঘরে গেলাম। অতঃপর টাওয়াল হাতে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা অল্প বয়সী ছেলেকে। টেবিলের কাছে আসতেই ভদ্রমহিলার দিকে চোখ গেল। উনি সুমিষ্ট হাসি দিয়ে আমাদের অভ্যর্থনা জানালেন। বসুন বসুন। উনি তো সকালে বাজার করতে যাওয়ার সময় ভেবেই পাচ্ছিলেন না শহুরে মানুষ ঠিক কী কী খেতে ভালোবাসতে পারেন। আমি তখন ওনাকে বললুম, আপনি গায়ের তাজা জিনিসই বাজার করে নিয়ে আসুন। ভদ্রমহিলাকে চুপ করিয়ে দিয়ে মহেন্দ্র লাহা বললেন, আহা সুভদ্রা, তুমিও যা বলো না, আরে অতিথি বলে কথা। আমি বুঝলাম ভদ্রমহিলা মহেন্দ্রবাবু স্ত্রী। দু একটা কথাবার্তার মধ্যেই উপাদেয় সব রান্নায় টেবিলের ওপরটা ভরে গেল। সত্যিই মনে হচ্ছিল জমিদার বাড়িতে বসে আহার করছি। রাজদাকে দেখলাম বেশ তৃপ্তি করেই ইলিশ মাছের ভাপাটা খাচ্ছে। সেদিন লাহাবাড়ি থেকে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। রাজদা আর আমি ফেরার পথে একবার গ্রামের ফেরিঘাটটার দিকে গিয়েছিলাম। রাজদা বলছিল, চল গিয়ে একটু হাওয়া খেয়ে আসি, নইলে খাবার সহজে হজম হবে না। যা সব মারাত্মক রকমের রান্নার পদ হয়েছিল, একটাও তো সেভাবে না খেয়ে থাকতে পারলাম না। ফেরিঘাটের পাশে পাতা বেঞ্চে বসে আমি মৃদু হেসে বললাম, তাহলে আমাদের গ্রামের জমিদার বাড়ির খাতিরদারি তোমার বেশ মনে ধরেছে বলো? সে আর বলতে, তবে আর একটা জিনিস কি বলতো, শহরে কেউ কারো জন্য যা না করে তার চেয়ে দেখান্তিগুলো অনেক বেশি থাকে, কিন্তু গ্রামে সেটা হয় না। এখানে আন্তরিকতাটার টানটা অনেকটা বেশি থাকে, আর সেই টান খাঁটিও হয় বটে। সেসব তো বুঝলাম, এবার তো তোমায় মায়ের আন্তরিকতার টানটাকেও অনুভব করতে হবে নাকি? আমি নিশ্চিত মাও রাতে রান্নার জন্য বিশেষ কিছুই আয়োজন করে রেখেছে। আমার কথায় উঠে দাঁড়িয়ে একটু আড়মোড়া ভেঙে রাজা বলল, বলছিস? তাহলে যাই, নদী পাড়ে 2 রাউন্ড হাঁটতে থাকি, এই হাওয়ায় জমিদার বাড়ির আহার সব হজম হয়ে যাবে। তারপর না হয় বৌদির রান্নাটা পেট পুড়ে খাবো আবার, কি বলিস? এই বলে থিমি তালে হাঁটতে লাগলো রাজদা। রাজদার গলায় গুনগুনিয়ে গান উঠেছিল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ফিরে যথারীতি মাকে কাজে ব্যস্ত থাকতে দেখলাম। রাজদা এর আগেও 2-3 বার আমাদের বাড়িতে এসে থেকেছিল, তাই মা জানতো যে রাজদা কি কি পছন্দ করে। সেই অনুযায়ী মটর ডালের নারকেল বাটা পাতুরি, সর্ষে বাটা দিয়ে 5 মেশালি তরকারি, পুঁটি মাছের ঝাল, এসব সুস্বাদু রান্নার আয়োজন চলছিল। আমি বাড়িতে ঢুকেই মায়ের আয়োজন দেখে ভুরু নাচিয়ে পড়লাম, কি রাজদা, বলেছিলাম তো। রাজদা একটু হেসে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আহা,
বৌদির হাতের রান্নার সুঘ্রাণ যেন আগাম আসতে শুরু করে দিয়েছে। ওহ, রান্নাঘরের দাওয়ায় বসে মা একটু লাজুক হেসে বলল, শোনো কথা, সবে তো ভাজাভুজিগুলো হলো নাকি? 2-2.5 ঘন্টার মধ্যেই রান্নার গন্ধে ঘরবাড়ি মম করছিল। তারপর একসঙ্গে বসে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই। আমাদের গাঁয়েতে অতিথি সেবা বড্ড আন্তরিকতার সঙ্গে করা হয়। এ কথা রাজদা প্রতিবার এসে নিজের মুখে বলতো মাকে। সে কথা সত্যিও। আমি দেখতাম মায়ের কাছে দেওরের বন্ধু আর দেওরের মধ্যে কোনো তফাতই ছিল না। আমি মায়ের এই স্নেহ বন্টনের দৃষ্টিভঙ্গি দেখে বড্ড তৃপ্ত হতাম। মা বিশ্রাম নিতে এলে গুটি গুটি পায়ে তার আঁচলের গন্ধে নিজেকে ভিজিয়ে নিতাম। মাও রোজের মতো হাতুড়ে ধমক দিয়ে বলে উঠত আমায়, হ্যাঁ রে, দামড়া ছেলে হয়ে এসব করছিসটা কি শুনি? রাতে খাওয়ার পর সেই রকমই কিছু খুনসুটি করছিলাম মায়ের সাথে, আর রাজদা দূর থেকে বসে সেসব দেখে মিটিমিটি হাসছিল। কিছুক্ষণ পর দেখলাম রাজদা উঠে গিয়ে ডায়েরি দুটো নিয়ে বসলো আর নিজের মনে পড়তে লাগলো। কিছুক্ষণ পর আমিও উঠে গিয়ে দাঁড়ালাম রাজদার পাশে। ডায়েরির খোলা পাতায় দেখলাম কী সব সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা। কতকটা কৌতূহলেই বলে উঠলাম, আচ্ছা, এই কি হায়ারোগ্লিফিক? হায়ারোগ্লিফিক বা হায়ারোগ্লিফিক্স? রাজদার উত্তরটা শুনে আমি অসীম কৌতূহলে চেয়েছিলাম লেখাগুলোর দিকে। আমার হাঁ করে থাকা মুখটা দেখে রাজদা আবার বলতে শুরু করলো, হায়ারোগ্লিফিক্স হলো মিশরীয় লিপি। মিশরীয় ফারাও মেনেসের রাজত্বকালে এই লিপির সৃষ্টি হয়েছিল। ঠিক চিত্রলিপি না হলেও মিশরীয় হায়ারোগ্লিফিক চিত্ররূপময়। এই লিপি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল শব্দলিপি আর অক্ষর নির্ভর। আচ্ছা, এটা কি আমাদের ভাষার মতোই, মানে বাম দিক থেকে ডান দিকে লেখা হয়? সেটা ঠিক নয়। তবে কি ডান দিক থেকে বাঁ দিকে? হুম। মাথা নাড়িয়ে বলল রাজদা। আমার আর কোনো বিকল্প জানা ছিল না, তাই যথারীতি হাঁ করে চেয়ে রইলাম বিস্তারিত জানার আশায়। লিপিকাররা নিজেদের ইচ্ছা মতো সাজাতেন এই অক্ষরগুলোকে। আরেকটা বিষয় হলো যে লিপিগুলো কোথায় লেখা হবে তার উপরেও নির্ভর করে লিপিমালার দিক নির্বাচন করা হতো। সেই অনুসারে কখনো এটি ডান দিক থেকে বাঁ দিকে, আবার কখনো বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। আরেকটা অদ্ভুত পদ্ধতিও ছিল বটে, তা হলো হলাবর্ত পদ্ধতি। অর্থাৎ ওই কৃষকরা যেভাবে জমিতে লাঙল চালায় তেমনি ডান দিক থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা যায় এই লিপি। যা, তাহলে কোন দিক থেকে পড়বে সেটা বুঝবে কি করে? যেদিকে মানুষ বা প্রাণীবাচক মুখগুলো আছে সেই দিক থেকেই শুরুটা হয়, তারপর পড়ে পড়ে বুঝতে হয়, এই আর কি। বলতে বলতে ভুরু কুঁচকে ডায়েরির একটা পাতার লেখার দিকে চেয়ে চুপ করে গেল রাজদা। আমি বুঝলাম কিছু একটা সূত্র খুঁজে বের করেছে সে। তা তুমিও কি সেটাই বোঝার চেষ্টা করছো? রাজদা ডান হাতে একটা পেন নিয়ে চোখ বন্ধ করে গভীর চিন্তায় মনোনিবেশ করল। কি জানি কি ভেবে আমি অস্ফুটে বলে উঠলাম, তবে তুমি যাই বলো, বড্ড কঠিন ভাষা, কী সব হাবিজাবি লেখা, কোথাও পাখি তো কোথাও পশু। কথাটা শুনে তড়াক করে নড়ে চড়ে বসল রাজদা, আর আমার দিকে চেয়ে সজোরে বাহবা সূচক শব্দ প্রয়োগ করে বলল, সাবাস তোপসে, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি যদিও এই সাবাসি পাওয়ার কোনো রকম কারণই খুঁজে পেলাম না। অতঃপর আবার দুটো ডায়েরির মধ্যে একটাকে খুলে ওলট পালট করে কি যেন একটা খুঁজতে লাগলো রাজদা। আমি কিছু না বুঝতে পেরে শেষমেশ গুটি গুটি পায়ে শুতে চলে গেলাম। সকালে আড়মোড়া ভেঙে উঠে বসে দেখি রাজদা তৈরি হয়ে বসে আছে। আমি উঠতেই বলল, কিরে সোনাই, উঠে পড়েছিস? চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, একবার লাহাবাড়িতে ঘুরে আসি। কথাটা শুনেই আমি তড়াক করে লাফিয়ে উঠলাম, তারপর প্রস্তুত হয়ে নিলাম। তারপর টুকটাক কিছু খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম লাহাবাড়ির উদ্দেশ্যে। পথে খেয়াল করলাম রাজদার একটা ফোন এলো। ছোট্ট করে শুধু 2-1টা উত্তর দিল রাজদা। এই তো এই 1-1.5 ঘন্টার মধ্যেই ফাইনাল জানাচ্ছি। ফোনের ব্যাপারটা জানার জন্য যথেষ্ট কৌতূহল হলো আমার।
পর মুহূর্তেই ভাবলাম এটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে হয়তো জ্যাঠামি হতে পারে, তাই কতকটা ঢোক গিলেই চুপ করে থাকলাম। অতঃপর প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছলাম লাহাবাড়িতে। সেদিন মহেন্দ্রবাবুকে আগের দিনের তুলনায় আরও উদ্বিগ্ন দেখাচ্ছিল। আমরা যেতেই তার যেন হুঁশ ফিরল, তার মুখে আশার ঝিলিক খেলে গেল। রাজদার কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন, তা বা কিছু যোগসূত্র বার করা গেল কি? হ্যাঁ, পেয়ে যাব, একটু ধৈর্য রাখুন। আসলে ছেলেটার অস্থিরতাটা খুব বেড়ে গেছে। তাছাড়া এই স্বপ্ন আর যন্ত্রের মধ্যেকার যোগসূত্রটা একবার বার করতে পারলেই পরবর্তী প্রজন্মও এতে উপকৃত হবে। হাজার হোক, ঠাকুরদার হাতে গড়া এই যন্ত্র যে আমাদের বংশের জন্য একটা রক্ষা কবচ। আমি তার কথার যুক্তি বুঝলাম, আর রাজদাকে দেখলাম অন্যমনস্ক হয়ে মাথা নেড়ে কথাটাতে সম্মতি জানিয়ে নিজের মনে কিছু একটা নিয়ে যেন ভাবছে। আচ্ছা, একটা কথা মনে করে আমায় বলুন তো, আপনি স্বপ্নে যে দুটো জন্তুকে দেখেছিলেন তাদের মুখ একই দিকে ছিল তো, নাকি দুজন দুজনের দিকে ফিরে ছিল, বা উল্টো দিকে ছিল? রাজদার প্রশ্নটা আমায় গত রাতের হায়ারোগ্লিফিকের দিক নির্ণয়ক বিষয়ক আলোচনাকে মনে করিয়ে দিল। মহেন্দ্রবাবুকে দেখলাম কপালে ভাঁজ ফেলে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরেই উত্তর দিলেন, ও বাহ, যেটুকু মনে আছে ওই দুটোই একদিকে মুখ করেই ছিল, আর সেটাও সম্ভবত ওই বাঁ দিকে। আচ্ছা, বেশ। আচ্ছা, বলছি, যন্ত্রটা কি আজ আর একবার দেখানো যেতে পারে? লাহাবাবু বেশ স্বতঃস্ফূর্ততার সাথে উত্তর দিলেন, আরে এত কিন্তু কিন্তু করার মতো কিছুই নেই। তুমি আমার ডাকে এক গভীর সমস্যার সমাধান করতে এ বাড়িতে এসেছো, তাই তোমাকে সার্বিকভাবে সাহায্য করাটা আমার কর্তব্য হওয়া উচিত। রাজদা যখন সিন্ধুকের সামনে প্রায় উপুর হয়ে বসে একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যন্ত্রটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আমি আর লাহাবাবু বেশ অবাক হয়ে চেয়েছিলাম রাজদার সেই পর্যবেক্ষণের দিকে। কিছুক্ষণ খুব মন দিয়ে সব দেখার পর রাজদা অঙ্গুলি সংকেত করে মহেন্দ্রবাবুর দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা মহেন্দ্রবাবু, আগেরবার এই অংশের নীলাটাই কি খসে পড়েছিল? এইবার মহেন্দ্রবাবু বেশ থতমত খেয়েই বললেন, কিন্তু তুমি জানলে কি করে? না মানে, আমি তোমাকে নীলার কথা বলেছিলাম ঠিকই, কিন্তু কোন অংশের সেটা তো বলিনি। রাজদা তখনও নিজের চিন্তায় ডুবে রয়েছে। আমিও ব্যাপারখানার কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মহেন্দ্রবাবু ততক্ষণে নিজের বিস্ময়ে লাগাম লাগিয়ে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই স্তরের নীলাটাই খসে পড়েছিল। এবার উঠে দাঁড়িয়ে বেশ সুদৃঢ় কণ্ঠে রাজদা বলল, মহেন্দ্রবাবু, এইবার এই স্ফটিকের স্তরে গোলমালটা হয়েছে। মানে সেটা আবার কিভাবে? মানে পিরামিডটির যে ঢালে 4টি স্তরে একটি করে 4টি স্ফটিক বসানো আছে, তার মধ্যে 2টি স্ফটিক নকল। কেউ আসলটিকে সরিয়ে নকল ক্রিস্টাল দিয়ে সেই জায়গাটা প্রতিস্থাপিত করেছে। আমি পরীক্ষা করে দেখলাম যে এই 2টি স্ফটিকের আলোক প্রতিফলন ক্ষমতা বাকি আসল দুটির মতো নয়। কিন্তু এ কাজ কে বা কখন করলো? মহেন্দ্রবাবুর প্রায় কপালে হাত দেওয়ার মতো অবস্থা। রাজদাকে তখন দেখলাম মহেন্দ্রবাবুকে ইশারা করে বলল একটু আস্তে আস্তে কথা বলতে। আচ্ছা, বলছিলাম যে এবার আপনার বাড়ির উপস্থিত সদস্যদের নামের আদ্যক্ষরগুলো যে একটু জানতে হবে আমার। তুমি জ্যোতিষ গণনাও জানো নাকি আবার? আরে না না, সে কাজ অন্য কেউ করবেন, আর তার জন্য উনি খুব তাড়াতাড়ি এসে পড়বেন। কথাটা বলে রাজদা মৃদু হেসে মহেন্দ্রবাবুকে ফিসফিস করে কিছু বলল। তারপর মহেন্দ্রবাবু সিন্দুক বন্ধ করে আমাদের নিয়ে নিচে বৈঠকখানা ঘরে নিয়ে এলেন, আর রাজদার কথা মতো একটা ছোট্ট কাগজে বাড়ির সবার নাম লিখে দিলেন। এমন সময় হারু কাকা ঘরে ঢুকে এসে জিজ্ঞেস করল, বাবু, বলছি কিছু কি খাবার ব্যবস্থা করব? তোকে এখানে আসতে বলেছি কি? ঝাঁঝিয়ে উঠলেন মহেন্দ্রবাবু।
আমি দেখলাম বেশ কাঁচুমাচু খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল হারু কাকা। রাজদা তখন আর চোখে চেয়ে রয়েছে বৈঠকখানার দরজায় লাগানো পর্দার নিচের দিকে। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম কেউ যেন দ্রুত স্থান পরিবর্তন করলো সেখান থেকে। এরপর রাজদার চোখের ইশারায় মহেন্দ্রবাবু ভেতরের দিকে চলে গেলেন। আমার বেশ রাগ হলো ব্যাপারটা দেখে। মনে হলো এদের দুজনের মধ্যে কিছু যেন একটা ষড়যন্ত্র চলছে, যেটার বিন্দু বিসর্গও আমি জানি না। মুখটা থমথমে করে চাইলাম রাজদার দিকে। দেখলাম তখনও ফোন ঘাটাঘাটি করছে সে। আমার দিকে না তাকিয়েই রাজদা বলল, চল শোনাই, একটু বাগানটা ঘুরে আসি, কি কি ফুল ফল হয়েছে একটু দেখি গিয়ে। আমি খানিকটা মুখ ভার করেই বললাম, এখন আবার ফুল ফল দেখতে যাবে? আধ ঘন্টা মতো সময় এদিক ওদিক করে কাটাতে হবে, তারপর আবার ফিরবো এখানে। আমি হাঁ করে চেয়ে রইলাম রাজদার দিকে। অতঃপর আমার পিঠে সজোরে একটা চাপড় মেরে রাজদা বলল, হতাশ হয়েও না বৎস, সব জানতে পারবে ধীরে ধীরে, একটু সবুর করো। বাগানে বেশ কিছুক্ষণ এই গাছ সেই গাছ নিয়ে কথা বলার পরেই হঠাৎ একটা শব্দ কানে এলো, আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন। ভেতর থেকে মহেন্দ্রবাবুকে বারান্দার দিকে ব্যস্ত হয়ে এসে ভুরু কুঁচকে দাঁড়াতে দেখলাম। গলা বেশ নিচু করে মহেন্দ্রবাবু বললেন, এ সময় আবার কোন সাধু এলো? রাজদাকে দেখলাম বাগান থেকে বেরিয়ে এসে বারান্দার দিকে অগ্রসর হতে। আমিও তাকে অনুসরণ করে চললাম। মনে মনে ভাবলাম ধৈর্য ধরতেই হবে। মহেন্দ্রবাবু হাঁক পাড়তে লাগলেন, এই হারু, বাইরের দরজাটা খোল দেখি। এর পরের ঘটনাগুলো এক এক করে আমায় চমকের পর চমক দিতে লাগলো। প্রথমে তো সেই সাধু বাবাকে দেখে আমার বেশ পরিচিত বলে মনে হচ্ছিল। তার গৈরিক বসন, হাতের কমণ্ডলু, কপালের ত্রিপণ্ডু তিলক যেন আমার সব স্মৃতিশক্তিকে গুলিয়ে দিল। তাই তাকে ঠিক কোথায় কবে দেখেছি কিছুতেই মনে করতে পারছিলাম না। এরপর দেখলাম মহেন্দ্রবাবুর সাধু বাবাকে ভেতরে এনে বসালেন। আমি তো এ গায়ে আগে কখনো ঢোকেনি, কিন্তু আজ এ পথে যাওয়ার সময় কেমন যেন একটা বিপদের গন্ধ পেলাম। মনে হলো গিয়ে দেখি, তাই এলাম। না না বাবা, আপনি আপনি খুব ভালো করেছেন। আপনি আপনি আমায় এই বিপদ থেকে উদ্ধার করুন বাবা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এ বাড়িতে কোনো এক পবিত্র জিনিসে কারোর পাপের ছোঁয়া লেগেছে, আমি দেখছি। আগে বাড়ির সবাইকে ডাকো এ ঘরে। এই বলে নিজের ঝোলা থেকে একটা দর্পণ, কিছু সর্ষে আর কী সব বের করলেন সাধু বাবা। আমি তো প্রায় হাঁ করেই দেখছি ব্যাপারগুলো। এমন সময় মহেন্দ্রবাবু হারু কাকাকে ডেকে সবাইকে বৈঠকখানা ঘরে আসতে বললেন, আর নিচু স্বরে সাধু বাবাকে জিজ্ঞেস করলেন, আসলে আমার মায়ের শরীরটা না ঠিক নেই, তো তাকেও কি? তার অর্ধসমাপ্ত কথাটাকে বাঁ হাত তুলে থামিয়ে দিয়ে সাধু বাবা বললেন, না না, ওকে ডাকার প্রয়োজন নেই। এরপর একে একে সবাই আসলো বৈঠকখানার ঘরে। আমিও প্রথমবার দেখলাম মহেন্দ্রবাবুর এক ছেলে ও এক মেয়েকে। ছেলেটাকে বেশ রুগ্ন দেখাচ্ছিল। তার চোখে মুখে একটা অস্থিরতাজনিত মলিন ভাব ফুটে উঠেছে। মহেন্দ্রবাবুর স্ত্রী তাকে ধরে নিয়ে একটা সোফার ওপর বসালেন। আরও দেখলাম ঘরের এক কোণে দরজার দিকে এসে দাঁড়ালো হারু কাকা, তার ছেলে আর একজন। পরিচয় দিতে জানলাম সে হারু কাকার একমাত্র মাস্তুতো বোনের ছেলে। এবার সবাই পারস্পরিক দূরত্ব রেখে দাঁড়াও। আমি দেখলাম রাজদা উঠে গিয়ে সবাইকে আলাদা আলাদা করে দাঁড় করাচ্ছিল। এরপর সাধু বাবা সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে এক এক করে নাম জিজ্ঞেস করলেন, আর দর্পণ বের করে সামনে রেখে কিছু সাদা সরষে ছিটিয়ে দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। সাধু বাবার কার্যক্রম দেখে সবাই এক দৃষ্টে তখন তার দিকে চেয়ে রয়েছে। সাধু বাবার ইশারায় ধুনুচির মধ্যে কিছু নারকেলের ছোপড়া জ্বালিয়ে দিল হারু কাকা। তার চোখে মুখে কেমন যেন একটা উদ্বেগের ভাব স্পষ্ট।
বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বসে থাকলেন সাধু বাবা। সারা ঘরে তখন একটা মারাত্মক নীরবতা দাপিয়ে বেড়াচ্ছিল। এরপর চোখ খুলেই সাধু বাবা সশব্দে বলে উঠলেন, সর্বনাশ! এ বাড়িতে মৃত্যুর ছায়া পড়েছে। একজন লোভের বশবর্তী হয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এই দর্পণে প্রথমে তার নামের আদ্যক্ষর ভেসে উঠবে, আর তারপর ভেসে উঠবে তার মুখমণ্ডল। কিন্তু এসবের আগে সে যদি নিজের ভুল নিজে স্বীকার করে নেয়, আমি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। একবার আমার এই দর্পণ তাকে চিনে নিলে তার পাপকে ক্ষমা করার ব্যবস্থা আমার দ্বারা আর হবে না। এই বলে চুপ করে গেলেন সাধু বাবা। ঘরে তখন এমন এক নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন একটা সূচ পড়লেও তার আওয়াজ পাওয়া যাবে। আমি শ্বাসরুদ্ধ কৌতূহলে তখন এক দৃষ্টে সাধু বাবার দর্পণের দিকে চেয়ে রয়েছি। অতঃপর সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যান করার জন্য টান টান হয়ে বসলেন। তার কিছুক্ষণের মধ্যেই চোখ খুলে ডান হাতে কি একটা নিয়ে মাটিতে রাখা আয়নাটাকে তার উপরে ঠেস দিয়ে তেরচা করে দাঁড় করালেন। ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলিতে ঘরটা ভরে উঠল। আমরা সবাই অবাক হয়ে দেখলাম একটা কবর্ণ হঠাৎই দর্পণে দেখা যাচ্ছে, আবার হঠাৎই কেমন যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। তখনই হারু কাকার সেই বোনের ছেলেটা সশব্দে কেঁদে উঠল। হারু কাকা হঠাৎই নিজের অবস্থান বদলে প্রায় ছুটে গেল ওর কাছে, আর নিমেষে ওর ঘাড় ধরে সাধু বাবার সামনে নিয়ে গিয়ে আছড়ে ফেলল। ঘটনার আকস্মিকতায় প্রায় সকলেই হতবাক। তখন মহেন্দ্রবাবু শুধু অস্ফুটে বললেন, কুট্টি তুই? এবার আর বুঝতে কোনো অসুবিধে রইল না আমার। এই সেই ব্যক্তি যার পাপের ছোঁয়া লেগেছে ওই পবিত্র পিরামিডে। সাধু বাবা তখন কুট্টির মাথায় হাত রেখে বললেন, কিরে বেটা, বাঁচতে চাস? বাঁচতে চাস তো? তার অবস্থা তখন নাজেহাল। হারু কাকা পাশ থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি আমি দুই পুরুষ তৈরে এই বাড়িতে আছি, কেউ আমার হাত টানাতে বলতে পারবে না। কিন্তু এই বাবা পড়ার ছেলেটা কি যে লোক! কত বুঝাইছি, কতবার বুঝাইছি, ওরে তিন কুলে তোর কেউ নেই। কর্তারা ভালো মানুষ, এখানে কাজ কইরা ভালো মতো থাইকে যা। তা না, বাবু সিদ্ধ পুরুষ হতে চায়। গায়ের শ্মশানে কোন এক তান্ত্রিক বাবার কাছে নাকি দীক্ষা লইয়া অলৌকিক কি সব শিখবে। হারু কাকার কথাকে থামিয়ে দিয়ে সাধু বাবা বললেন, লোভ কখনো মানুষকে সিদ্ধ পুরুষ করতে পারে না রে। আর তুই ভেবেছিলিস যে পবিত্র স্ফটিক সঙ্গে রাখলেই তুই ধ্যান করে সিদ্ধ পুরুষ হয়ে যাবি? এতক্ষণ পর সেই ছেলেটা হঠাৎই মুখ খুলল। নিন সাধু বাবা, এই হলো সেই স্ফটিক। আমি ঠিক তা চাইনি। আসলে আসলে ওই বাবা আমায় বলেছিল। চুপ কর, চুপ কর হারামজাদা। তোর জন্য, আজকে তোর জন্য আমার বিশ্বাস নষ্ট হলো। মহেন্দ্রবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তখন, কিন্তু ও সরালো কি করে এটা? সেটা না হয় কুট্টি বলুক নিজের মুখে। সব সত্যি স্বীকার কর। আসলে কর্তাবাবুদের ওই পিরামিডটা আমি দুবার পুজোর সময় সিন্দুক খোলাতে দেখেছিলাম। দ্বিতীয়বার তককে তককে ছিলাম স্ফটিকগুলো নেওয়ার জন্য। তান্ত্রিক বাবা বলেছিলেন স্ফটিক যে কোনো সাধকের মনকে দ্রুত স্থির করিয়ে ধ্যানে সফলতা এনে দেয়। কিন্তু পুজোর সময় আমি অনেক লোকের মাঝে স্ফটিক সরাতে পারিনি, তবে ওটার আকার আর মাপ আমি দেখে নিয়েছিলাম। পরে ভেবেছিলাম ওই রকম আকারে কিছু বর্ণহীন পাথর যদি ওর জায়গায় রেখে দিত, কেউ কেউ টেরও পাবে না। সে সুযোগ এসেও গেল কয়েক মাসের মধ্যেই, যেদিন কর্তাবাবুর শ্যালক এ বাড়িতে এসেছিল। সেদিন দুপুরেই কর্তামা ওর ঘরে বসে ওকে সিন্দুকটার গল্প শোনাচ্ছে। তখনই জেনেছিলাম যে কর্তামা
আগামীকাল সিন্ধুক খুঁড়বেন। আমি তখন মাথা খাটিয়ে একটা ফন্দি বের করি। আগের থেকে একটা বিড়ালকে নিয়ে ওপরের ছাদে দাঁড়িয়েছিলাম আমি। বিড়ালটাকে রোজ খেতে দিতাম, তাই ওটা আমার খুব নেওয়াটা ছিল। কোলে করে নিয়ে আসার সময় তেমন টুকটা কিছু করিনি। কখনো বাড়ির ভেতরে ওকে ঢুকতে দিতেন না কর্তামা। বিড়ালের ওপর ওনার বড্ড ভয় ছিল যে। এরপর সিঁড়ির ঘরের দরজা দিয়ে আমি মাঝে মধ্যে উঁকি মেরে দেখছিলাম ওরা কখন উপরে আসে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম কর্তামা আর তার ভাইকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। এরপর উপরে এসে ওরা ঠাকুর ঘরের সামনে বসে সিন্দুকটা খুলতেই আমি বিড়ালটাকে সিঁড়ি বরাবর নিচে ছেড়ে দিই। ও বেচারা ভয় পেয়ে দ্রুত পায়ে উপরের বারান্দায় পায়চারি করতে থাকে। উপরে সিঁড়িতে বসে থেকে আমি দেখলাম কর্তামা চিৎকার করে কোনো রকমে বুড়িমার ঘরে ঢুকে গিয়ে দরজাটা দিয়ে দেন। আর কর্তাবাবু শ্যালক বিড়ালটাকে তাড়িয়ে দেওয়ার জন্য ওর পিছু পিছু নিচে নেমে আসে। আমিও তখন সিন্দুকটা খোলা পেয়ে সুযোগ বুঝে নিজের কাজটা সেরে ফেলি। কথাগুলো বলে নত মস্তকে দাঁড়িয়ে রইল কুট্টি। সাধু বাবা বেশ ক্রোধের সাথে ওকে বললেন, আর কখনো এমন কাজ করবি না। আর এখন 1 মাস একবেলা না খেয়ে থেকে মায়ের পায়ে জবা ফুল আর বেলপাতা দিয়ে পুজো করবি, তোর সব পাপ কেটে যাবে। কথাটা শুনে সবিনয়ে মাথা নাড়িয়ে সম্মত হলো কুট্টি। সাধু বাবা চলে যাওয়ার পর এক এক করে সবাই ওই ঘর ত্যাগ করল। হারু কাকা মেঝের ওপর বসে পুজোর জিনিসপত্রগুলোকে গুছিয়ে তুলছিল আর ঘন ঘন চোখ মুছছিল। বাড়ির পুরনো চাকর বলে ওর যে সুনামটা ছিল তাতে বেশ আঘাত লাগিয়েছিল আজ ওর ভাগ্নে। আমরা দুজনে মহেন্দ্রবাবুর সঙ্গে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। আমাদের পিছু পিছু মহেন্দ্রবাবুর স্ত্রী গিয়ে উপস্থিত হলেন। বেশ সলজ্জিত গলায় বললেন, বড্ড ভুল করে ফেলেছিলাম সেদিন। রাজদা মৃদু হেসে বলল, হয়তো সেটা ভালোর জন্যই হয়েছিল, নইলে আমিও এ বাড়ি এসে এমন অদ্ভুত যন্ত্র দেখতে পেতাম না। আর তুমি না আসলে আমার স্বপ্নের ইঙ্গিত অনুযায়ী ওই স্ফটিকের স্থান পরিবর্তনের ব্যাপারেও আমি কিছুই বুঝতে পারতাম না। এই বলে কিছুক্ষণ থেমে রাজদার দিকে চেয়ে আবার বললেন মহেন্দ্রবাবু, আশা করি স্বপ্ন রত্ন আর এই সমস্যার যোগসূত্রটাও তুমি আমাকে এবার বুঝিয়ে দেবে, কি তাই তো? আরে নিশ্চয়ই, আপনি আগে স্ফটিক দুটোকে সঠিক স্থানে বসিয়ে দিন, তারপর সব বলছি। মহেন্দ্রবাবু সিন্ধুকের সামনে গিয়ে চাবি দিয়ে তালা খুললেন। তারপর নকল স্ফটিক দুটোকে সরিয়ে আসল স্ফটিক দুটো পিরামিডে পুনরায় স্থাপন করলেন। রাজদা ওনাকে উপেন্দ্র লাহার ডায়েরি দুটো ফেরত দিল। তখন মহেন্দ্রবাবু বললেন, যাক, চলো এবার কুটটির লুকিয়ে থাকার জায়গাটাও একবার ঘুরে আসি। আমি এটা বুঝলাম যে মহেন্দ্রবাবু ছাদে দাঁড়িয়ে রাজদার কাছ থেকে ব্যাখ্যাগুলো শুনতে চাইছেন। আমরা তিনজনে ছাদে গিয়ে উঠলাম। এত বড় বাড়ির ছাদটাও বেশ বড় আর পরিচ্ছন্ন। এবার লাহাবাবু রাজদার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই স্ফটিকের ব্যাপারটা জানলে কি করে, এবার বলো দেখি। এতক্ষণ ধরে আমি যেন ঠিক এই প্রশ্নটার উত্তরের জন্যই উসখুস করছিলাম। রাজদা মহেন্দ্রবাবুর হাত থেকে একটা ডায়েরি নিয়ে পাতা উল্টাতে উল্টাতে একটু গলা নামিয়ে বলতে শুরু করলো, আপনার ঠাকুরদা যে পিরামিড আকৃতি যন্ত্রটি গড়েছিলেন সেটি আসলে কৈলাসের কাল্পনিক পবিত্র নগরী মানে সাম্বালার অনুকরণে তৈরি করা হয়েছিল। তাই সাম্বালায় যেমন ধরা হয় যে চতুর্দিকে সোনা, নীলা, চুনি আর স্ফটিকের দ্বার স্থাপন করে সমস্ত অপবিত্রের প্রবেশকে রুদ্ধ করা আছে, এখানেও তেমনই পাপের 16 কলাকে নিয়ন্ত্রণ করতে পিরামিডের এক একটা ঢালে 4টি করে এরকম ধাতু বা রত্ন বসানো হয়েছিল। সম্ভবত এটি মিশরীয় কোনো শুদ্ধিকরণ পদ্ধতি। এবার আসি আপনার বাবার দেখা স্বপ্নের প্রসঙ্গে। উনি দেখেছিলেন আপনার ঠাকুরদা তার হাতে আঁকা দুটো পাখির ছবি দেখিয়ে ইঙ্গিত করেছিলেন।
আবার আপনি স্বপ্নে দেখেছিলেন যে ওনার এক হাতে একটি দণ্ডায়মান হরিণ আর এক হাতে একটি বসা চতুষ্পদের ছবি ছিল। এগুলো আসলে আর কিছুই নয়, এগুলো ইজিপশিয়ান ভাষায় এক একটি সংখ্যা। এই দেখুন। এই বলে ডায়েরির পাতায় আঁকা একটা চার্ট বের করে অঙ্গুলি সংকেত করে দেখালো রাজদা। আমি অবাক হয়ে দেখলাম দুটো পাখির পাশে 5 আর বসা চতুষ্পদ আর দাঁড়ানো হরিণের পাশে যথাক্রমে 15 আর 16 লেখা। বুঝলাম ওদের ভাষায় এটাই ছিল সংখ্যাগত চিহ্ন। এবার আসি যন্ত্রের প্রসঙ্গে। সাম্বালার দরজার ক্রম অনুসারে প্রথমে ছিল সোনা। তো নিজে চিন্তা করে ভাবলাম যে যদি 4টি সোনা বসানো ঢাল পিরামিডের 1, 2, 3 আর 4 নম্বর স্তর হয়, তাহলে পরের ঢালে মানে নীলা বসানো প্রথম স্তর হবে 5ম স্তর। সেই ধারণা থেকেই আমি আপনাকে পূর্বে খসে যাওয়া নীলার স্তর অর্থাৎ পিরামিডের 5ম স্তরকে দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম। আপনি তাতে সম্মতি জানালে আমার কাছে হিসাবটা আরও পরিষ্কার হয়ে যায়। প্রথম ঢালে 4 স্তর সোনার, পরের ঢালের 4 স্তর হলো নীলার, তারপরের ঢালের 4 স্তর চুনির, আর শেষ ঢালের মানে সংখ্যাগতভাবে যদি দেখা যায় তাহলে 13, 14, 15 আর 16তম স্তরে স্ফটিক আছে। তাই স্বপ্নে আপনার ঠাকুরদার হাতের দুটি চিহ্ন অনুসারে সেটি এই চার্টের 15 আর 16 নম্বর স্তরের ইঙ্গিত দেয়। এবারে আসি প্রতিটি ধাতু বা রত্নের গুণাগুণ প্রসঙ্গে। প্রথম ধাতু অর্থাৎ সোনা সুখ সমৃদ্ধির প্রতীক। নীলা শনিগ্রহের সমস্ত কুপ্রভাব মানে অসুস্থতা বা প্রাণহানি রুখে দেয়। চুনি বাড়ির সকলের মধ্যে সম্পর্কগত যোগাযোগ মধুর রাখে অর্থাৎ কলহে বাধা দেয়। আর শেষে স্ফটিক সকলের মানস জগতের পাহারা দেয় অর্থাৎ ধীর স্থির করে। তাই প্রথমবার একটি নীলা স্থানচ্যুত হওয়ায় বংশের লোকের শারীরিক সুস্থতা নষ্ট হয়েছিল, আর এবার স্ফটিক সরাতে মানসিক স্থিরতার বিকৃতি ঘটছিল। তবে আমার ধারণা যে শীঘ্রই সব ঠিকঠাক হয়ে যাবে আবার আগের মতো। আপনাদের 14 পুরুষের নামের লিস্ট সংরক্ষণের পাশাপাশি ডায়েরির এই পাতাটির একটি কপিও সযত্নে রেখে দেবেন। তাতে পরবর্তী পুরুষরা এইরকম কোনো স্বপ্ন দেখলে এই যন্ত্রের জারি জুরির ব্যাপারটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আর বাকি সাধু বাবার ব্যাপার, সেটার ইঙ্গিত তো আপনাকে কিছুক্ষণ আগেই দিয়েছিলাম। কথাগুলো বলে থামলো রাজদা। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম যে কিভাবে রাজদা তার বুদ্ধিদীপ্ত চাউনি দিয়ে সব কিছুকে জলের মতো পরিষ্কার করে ব্যাখ্যা করে দিল। কিন্তু সাধু বাবার ব্যাপারটা আমার একেবারেই জানা ছিল না, সেটাই বা কিভাবে হলো। সবশেষে মহেন্দ্রবাবু রাজদার কাজে প্রসন্ন বোধ করে তাকে কিছু পুরস্কার মূল্য দিতে চাইলেন, কিন্তু রাজদা তাতে অমত দেখানোতে তাঁর ঠাকুরদার সংগ্রহের দুটো মিশরীয় সভ্যতার উপরের বই উপহার দিলেন। রাজদার নেশা ছিল দেশ বিদেশের জ্ঞান আহরণ করা, তাই তার কাছে এই প্রাপ্তি বড় তৃপ্তকর হলো। বাড়ি ফেরার পথে আমি রাজদার কাছে সাধু বাবার কথা জানতে চাইলে রাজদা একটু সহাস্য কণ্ঠে বলে উঠল, আরে কুট্টিকে তো তোর মেচকা শ্মশানের পাশের ভাঙা মন্দিরে একদিন দেখেছিল। আমায় ওই কেসটার প্রসঙ্গে ওর কথা বলার সময় বলেছিল কুট্টির আদা পায়ের কথা। মানে? আরে মানেটা কিছুই নয়, কুট্টির বাঁ পায়ের আঙুলগুলো দেখিসনি? ওগুলো আমাদের মতো ওই সাধারণ আঙুল নয়, কেমন যেন আদার মতো বেঁটে বেঁটে অন্য আকৃতির। আজ বৈঠকখানার ঘরে যখন কথা বলছিলাম তখন পর্দার আড়ালে ওই পা দেখেই আমি অপরাধী নির্ধারণ করে নিজের ফোন থেকে সাধু বাবার ফোনে একটা SMS করে দিই। যদিও সাধু বাবা মেকআপ করে লাহাবাড়ির কাছাকাছি অপেক্ষা করছিল। সাধু বাবা মেকআপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোর মেজকা রে। আমার তো সব ব্যাপারগুলো শুনে কেমন একটা আকাশ থেকে পড়ার মতো অবস্থা, তাই জন্যই বোধহয় অমন চেনা চেনা লাগছিল আমার। আর আর ওই ক অক্ষরটা, ওটা আয়না এলো কি করে? ও ওটা তো তোর মেজকাই আসার সময় স্টেশনের একটা দোকান থেকে নিয়ে এসেছিল, ওই ক লেখা একটা লকেটের মতো। এই দেখ, তোরা যখন সব মন্ত্রমুগ্ধের মতো বাবাজির ওই দর্পণে চোখ রেখে বসেছিলি, আমি তখন পেছনে কৌণিকভাবে বসে ওইটা দোলাচ্ছিলাম।
আর প্রতিফলন গিয়ে পড়ছিল আয়নাতে। বসার সময় খেয়াল করিসনি? আমি তো সবাইকে জায়গা মতো বসিয়েছিলাম যাতে মিরর ইমেজ ফেলতে খুব একটা অসুবিধা না হয়। দারুণ বুদ্ধি তোমার রাজদা, এ তো পুরো ম্যাজিক শো দেখিয়ে দিলে তুমি। আরে সে তো ঠিক আছে, কিন্তু তোর মেচকার অভিনয়টা কেমন হলো বল? অসাধারণ। শুনছিলেন আজকের গল্প রক্ষা কবচ দ্বিতীয় পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।